শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত। আমরা তো তৃণমূল নই, শুভেন্দু অধিকারী তো আমার অত্যন্ত কাছের ছেলে ছিল। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী ফেসবুক চ্যানেল থেকে বলছি। এবার আমি আপনাদের সামনে একটা হাস্যকর ভিডিও তুলে ধরবো, এবং যেটা কি বলবো যে ওই এক ঢিলে দুই পাখি, একটা বাংলা একটা প্রচলন আছে না, কথাটা এক ঢিলে দুই পাখি। মানে ওই ঝড়ে বক, আমার এই দেখ, আমার আমার কি হাতের নিশানা কত, আমার কতটা ট্যালেন্ট, আমি যে একটা ঢিল মারলাম দুটো বক পড়ে গেল। তো এক ঢিলে দুই পাখি কেন বললাম, এক ঢিলে দুই পাখি তার কারণ আগে একটা ভিডিওটা আগে শুনুন, আগে ভিডিওটা শুনুন, তারপরে আমি আপনাদেরকে বলছি যে এক ঢিলে দুই পাখি কেন। দল ওরা মনে করেছে বাঙালি মূর্খ, ওরা আইন জানে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই সমস্ত মিথ্যা আইনের ব্যাখ্যা দিয়ে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চাইছে। নাগরিকত্বের ন জানে না। উস্কানি যদি হতো তাহলে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত। এই ভিডিওটা দেখলেন, আমি ব্যাখ্যাটা পরে দিচ্ছি। এবার আরেকটা ভিডিও একটু দেখাই, একটু দেখুন। আমরা তো তৃণমূল নই, শুভেন্দু অধিকারী তো আমার অত্যন্ত কাছের ছেলে ছিল। আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলন করেছি, ব্যাপক আন্দোলন করেছি, মানুষের জন্য করেছি সেদিন, আজও মানুষের জন্য করি। ভিডিওটা দেখলেন, এবার দুটো ভিডিওর মধ্যে পার্থক্য রয়েছে। প্রথম যে ভিডিওটা, ওটা কিন্তু ভোটের আগে, আর পরের যে ভিডিওটা যেটা, সেটা হচ্ছে এই ভোটের রেজাল্টের পরে। বিজেপি ক্ষমতায় আসলো, যখনই দেখলো যে বিজেপি ক্ষমতায় চলে এসছে, এবার শুভেন্দু অধিকারী হচ্ছে ওনার ছেলের মতো একসাথে আন্দোলন করেছে। তাহলে দেখুন, এটাই হচ্ছে অ্যাকচুয়াল, পশ্চিমবঙ্গে আমি যেটুকু মনে হচ্ছে দেখছি, যে এটাই হচ্ছে মানিক ফকিরের অ্যাকচুয়াল পরিবর্তন। অ্যাকচুয়াল কখন কোন সময় কিভাবে পরিবর্তন হয়, পরিবর্তনশীল। ওই যেরকম হয় না যে এই যে হট করে আকাশে মেঘ আসলো, আবার ফাঁকা হয়ে গেল, আবার গরম আসলো, আবার ঠান্ডা আসলো। মানিক ফকির হচ্ছে এরকমই, সময়ের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করে ফেলে। আর এক ঢেলে দুই পাখি কেন? কারণ উনি এই যে সোশ্যাল মিডিয়াতে উনি যে বক্তব্যগুলো পেশ করছে, এবং সেই বক্তব্যগুলো পেশ করার পরিপ্রেক্ষিতে ওনার একটা নিশ্চয়ই সেখানে একটা পপুলারিটি বাড়ছে, এবং সেই জায়গা দাঁড়িয়ে ওনার একটা নিশ্চয়ই রেভিনিউ ওনার কাছে আসছে। এইবার দেখলো যে যখন সরকার পরিবর্তন হয়ে গেল, তখন আবার শুভেন্দু অধিকারী ওনার ছেলের মতো হয়ে গেল। তাহলে এবার এনাকে কি বলা যায়? এরপরে আবার আরেকটা কথা উনি কি বলেছে, সেটা একটুখানি ভালো করে শুনুন, এবং সেটাকে একটা সঠিক ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। আগে ভিডিওটা একটু দেখুন। অনেক অফিসার আছে বিজেপির হয়ে কাজ করছে, এসসি, বাংলাদেশ থেকে আসা বড় বড় অফিসার, তাদের মায়ের ভোগে দেওয়ার রাস্তা আমার চলে এসেছে। সমস্ত এসসি সার্টিফিকেট নকল, সব এসসি সার্টিফিকেট নকল ওদের। কয়েকদিনের মধ্যে আমাদের মামলা হচ্ছে। খেলা যখন শুরু হয়েছে, খেলা শেষ করব আমরা। তা শুনলেন যে উনি এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো উনি সঠিক তথ্যটা উনি দিক। ওনার কাছে সঠিক তথ্য আছে, সঠিক তথ্য ওনার কাছে যদি থাকতো সেটা তুলে দিত, কারণ শ্রোতা হলে অত সঠিক তথ্য পাওয়া যায় না, স্টাডি করলে সঠিক তথ্যগুলো পাওয়া যায়। ওরা আইন জানে না। ফকির সাহেব উনি বললেন যে নাগরিকত্বের নোয়া জানে না। এবার নাগরিকত্বের নোয়াটা কি সেটা আমি একটু বলে দিচ্ছি, কিন্তু তার আগে আবার আমি একটা কথা বলি। যে এই ফকির সাহেব একটা কথা বললেন, এই যে নাগরিকত্বের নটা কি বলুন তো নাগরিকত্বের। এবার আমি একটু বলে দিই নাগরিকত্বের এই যে নাগরিকত্ব সংশোধনীয় বিল, সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা অনেকবার কিন্তু সংশোধন হয়েছে। লাস্ট যে সংশোধনটা হয়েছে সেটা হচ্ছে আইনটা চালু করা হয়, যে লাস্ট সংশোধনে লাগু করা হয়, সেটা হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ধর্মীয় কারণে যে অমুসলিম সম্প্রদায় অত্যাচারিত, নিপীড়িত হয়ে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে
7টা কমিউনিটির কথা বলা হয়েছে। তারা এই ভারতবর্ষে যদি এসে বসবাস করে তাদেরকে কিন্তু সিএএ অ্যাপ্লাই করতে হবে এবং তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এবার যারা সিএ অ্যাপ্লাই করবে, কারা সিএ অ্যাপ্লাই করবে, মানে যাদের হচ্ছে এইবারের এসআইআর এর নাম ডিলিট হয়ে গেছে। কেন ডিলিট হয়ে গেছে? যেহেতু তাদেরকে মনে হচ্ছে বৈধ নাগরিক নয়। এবার আমি আপনাকে একটা কথা বলি যে 31শে ডিসেম্বর 2014 সালের মধ্যে এই যে এসআইআর করে যে নামগুলো ডিলিট হয়েছে প্রায় 91 লক্ষ মানুষ, এবং তার মধ্যে 64% কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ ওপার বাংলা থেকে আসা। ভালো করে কিন্তু বুঝবেন। তাহলে বেশি সংখ্যক বাদ কারা গেল? হিন্দু সম্প্রদায়ের মানুষরা বাদ গেল। আর সবাই বলে যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা বিজেপিকে ভোট দিচ্ছে। তাহলে বিজেপিকে যদি হিন্দু সম্প্রদায়ের মানুষরাই ভোট দেয়, তাহলে বিজেপি কেন হিন্দু সম্প্রদায়ের মানুষদের নামটা বাদ দেবে? এটার একটা প্রশ্ন থাকছে, সেটা আমি আপনার কাছে রাখলাম। আর এই আইনে যেটা বলা হয়েছে যে আগে যেটা ছিল যে টানা মানে 11 বছর এই দেশে বসবাস যদি করে, তার মধ্যে লাস্ট 1 বছর টানা থাকতে হবে অমুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন। সেটাকে সংশোধন করে যেটা করা হয়েছে, সে সময়সীমাটা কমিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? যে 6 বছরের মধ্যে লাস্ট 11 মাস কন্টিনিউ এখানে থাকতে হবে, তবেই তারা সিএ এর আওতায় পড়বে এবং তারা অ্যাপ্লাই করতে পারে। আবার পরবর্তীকালে কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বললেন যে আইনটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে 2024-এর 31শে ডিসেম্বর। এবার প্রশ্ন থেকে যায় যে 2024-এর 31শে ডিসেম্বরের আগে যদি 3 মাস আগে, 6 মাস আগে, 1 বছর আগে যদি আসে, তাহলে সে তো টানা এখানে 6 বছর থাকেনি। তাহলে সে কি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে? না, সে কিন্তু নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে না যতক্ষণ না সে নাগরিকত্বের আওতায় আসছে। কখন আসবে? সে যতক্ষণ না এখানে 6 ইয়ার থাকবে। এইবার তাদের কি হবে? এবং তাদেরকে এটা পরিষ্কার প্রশাসনকে বলে দেওয়া হয়েছে যে অমুসলিম সম্প্রদায়ের মানুষদের কিন্তু ডিস্টার্ব করা যাবে না, এবং এদেরকে কোনো মামলায় 14 ফরেন অ্যাক্টের মামলায় কিন্তু এদেরকে দেওয়া যাবে না। এই হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো। আবার আপনি একটা কথা বলেছেন যে ওপার বাংলা থেকে, মানে যারা এসছে এপার বাংলায়, যে এসসি সম্প্রদায়ের মানুষ যারা আছে এবং ভারতীয় জনতা পার্টির একটা উঁচু উঁচু পদে রয়েছে, সবার সার্টিফিকেট জাল, নকল, এবং তার জন্য সুপ্রিম কোর্টে আপনি যাবেন। আপনারা তৈরি আছেন যে এরা এসসি নয়, আপনারা দাবি করছেন। আচ্ছা, আগে জানুন যে এসসি কার্ডটা কিভাবে হয়, সেটাকে জানুন। এসসি কার্ড হচ্ছে ব্লাড কানেকশন। ব্লাড কানেকশনের মধ্যে যদি কেউ এসসি কার্ড থাকে, তাহলে তার বংশের কেউ যদি সেই ডকুমেন্টস দেখাতে পারে, তবেই কিন্তু সে এসসির জন্য অ্যাপ্লাই করতে পারে। এবার দেখা গেল যখন ভারতবর্ষ বিভাজন হয়নি, তখন তো বৃহত্তর একটা দেশ ছিল এবং এই পশ্চিমবঙ্গ, ওদিকে বাংলাদেশের বিশাল এরিয়া নিয়ে সবাই ছিল। যখন ডিভাইডেড হয়ে যায়, তখন কিন্তু প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ ওপারে থেকে যায়, কিন্তু তাদের আত্মীয় স্বজন ব্লাড কানেকশন অনেকেই কিন্তু ওপারে আছে। তাহলে তারা যখন এসছে এখানে, এসে যখন তারা এখান থেকে, তো তাহলে এসসি কার্ডের জন্য তারা তো অ্যাপ্লাই করবে, এবং এসসি কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করছে এবং সেটাকে কিন্তু এসডিওর কাছে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে আপনার ডিএমের কাছে যাচ্ছে এবং ইনকোয়ারি করা হচ্ছে, এবং তারা হচ্ছে ব্লাড কানেকশনটা দেখাতে পারছে। সেই ব্লাড কানেকশন দেখাতে পারাতেই কিন্তু তারা এই সার্টিফিকেটটা পেয়েছে। কাজে এই যে আপনি এই যে কথাটা বললেন না, এই যে সোশ্যাল মিডিয়ায় যে বার্তাগুলো, না এইভাবে বার্তাগুলো দেবেন না কখনো যে কেউ মানে সব নকল। আরে মশাই, আপনি জানবেন কোথা থেকে সব নকল? আপনার কাছে কি তথ্য আছে, কি প্রমাণ আছে যে সব নকল আপনি বলছেন? সব নকল বলছেন, আপনার কি প্রমাণ আছে? তাহলে আপনি একটা কাজ করুন না, আপনি তো কোর্টে যান, কোর্টে গিয়ে বলুন তৈরি আছে এই কথা। কেন? এর আগেও আমি দেখলাম একটা ভিডিওতে মতুয়া সম্প্রদায় নিয়ে একরকম ধরনের কথা বলছেন। কি কথা বলছেন? অশোক কীর্তনিয়া। অশোক কীর্তনিয়াকে নিয়ে একটা কথা বলছেন।
যে অশোক কুত্তেনিয়াকে ঠাকুরবাড়ি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিজেপি থেকে প্রায়োরিটি দিচ্ছে। না, এগুলো না, এগুলো আপনি কি করছেন? তথ্যগুলো সঠিকভাবে নিন, মানে এই সমস্ত জিনিসগুলো করবেন না। মতুয়া সম্প্রদায়ের মানুষরা যথেষ্ট সচেতন হয়ে গেছে, যথেষ্ট সচেতন হয়ে গেছে, কারণ ওপার বাংলা থেকে বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের মানুষরা এসছে। কেন এসছে? অত্যাচারিত হয়ে। সে তথ্য তো নিশ্চয়ই আপনি জানেন, ৭১-এর ঘটনা নিশ্চয়ই জানেন, ৪৭-এর ঘটনা নিশ্চয়ই জানেন। তো এসব বলার তো মানে থাকে না। এই যে রং পরিবর্তন করছেন, এবং আপনার রং পরিবর্তনের কারণটা হচ্ছে ওই যে এক ঢিলে দুই পাখি বললাম। এদিকে প্রপার্টিটা ধরে রাখতে হবে, এবং যারা বোঝে না তারা আপনার তালে তালে তাল দেবে, নাচবে। আবার এদিকে হচ্ছে কি, আবার সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউর একটা জায়গা নিশ্চয়ই আছে, এবং সেটা হতে পারে আপনি সেটা ধ্যান ধ্যানের ক্ষেত্রে কাজে লাগাতে বলেন, সেই ব্যাপারে আমি কিছু আলোচ্য বিষয়ে যাচ্ছি না। তো এই যে মানিক ফকির, এই মানিক ফকির যে শ্রোতা, মানিক ফকির শ্রোতা হয়ে বলে, ওই যে একটা কথায় আছে না, যে ফাঁকা কলসি থাব্বার দিলে তাহলে ওই চাপটালে দেখবেন বাজে বেশি, ফাঁকা কলসি আওয়াজ হয়। তাই ফাঁকা কলসির আওয়াজের কোনো মূল্য নেই, আর যে কলসি ভরা থাকে না সেখানে কোনো আওয়াজ হয় না। তাহলে সেই কলসি ভরা মানে সেখানে তথ্য থাকে, আর ফাঁকা কলসির মধ্যে কোনো তথ্যই নেই। সঠিক তথ্য না জেনে শ্রোতা হিসেবে এই কথাগুলো বলছেন। ক্লিয়ার হলো? যা বলবেন বলুন না, আমি আছি, আমি আপনার ভিডিও আমি পেলে অবশ্যই আমি আপনাকে যে জায়গাগুলোকে আমার মনে হচ্ছে সঠিক নয় সেই জায়গাগুলোকে আমি নিশ্চয়ই আপনাকে বলবো, তবে তথ্য নিয়ে বলুন আশা করি। কারণ আমি যদি আপনি একটা ভালো তথ্য দেন সেটাও তো আমি আমি চাইবো, আমি তো গ্রহণ করবো, আমি তো নেব, যে না সত্যি মানিক ফকির একটা ভালো তথ্য দিয়েছেন। কারণ হিন্দু মুসলিম আমরা মনে করি যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কাজী নজরুল ইসলাম কিন্তু এই কবিতাটা লিখেছিল। তো সেটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই এই ভাবাবেগ নিয়েই তো আমরা ছোট থেকে বড় হয়ে এসেছি। তাহলে কেন এই জিনিসগুলো তৈরি হচ্ছে? এইগুলো করুন না, এই কথাগুলো বলুন না, সেটাই তো খুব ভালো হবে। বুঝতে পেরেছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও ভিডিও আপনি তৈরি করুন এবং তথ্য নিয়ে তৈরি করুন, আমিও সেগুলোকে আমি বিশ্লেষণ অবশ্যই করব। নমস্কার।